শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প অপরিচিতা। এই গল্পটি মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। যেহেতু এটি অন্যতম ছোট গল্প এবং এটি বিভিন্ন পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষা, সৃজনশীল, অবজেক্টিভ, জ্ঞানমূলক, তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন মূলত থাকে। তাই এটা আমরা আজকে আলোচনার টপিক হিসেবে নির্ধারণ করেছি। আমরা প্রথমে গল্পে চলে যাব। এই গল্পের বেশ কয়েকটা চরিত্র রয়েছে: অনুপম, কল্যাণী, অনুপমের মামা, অনুপমের মা, শম্ভুনাথ বাবু, হরিশ এবং বিনোদা। এই কয়েকটা চরিত্রকে কেন্দ্র করে এই অপরিচিতা গল্পটির গতি, প্রকৃতি এবং চরিত্র নির্মাণ হয়েছে। আমরা এই গল্পের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখি এই গল্পের গল্পকথক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বিভিন্ন কথা বলছেন। এই চরিত্রটি হলো অনুপমের চরিত্র, অর্থাৎ অনুপমের গল্পকথক আসলে অনুপম। অনুপমের বয়স যখন 27, তখন সে তার জীবনের ঘটনা তুলে ধরার জন্য লিখতে বসছে এবং এই বয়সটাকে বলেছে সে গুণের হিসাবে না দৈর্ঘ্য হিসেবে বড়। অর্থাৎ এরকম গুণ বা দৈর্ঘ্য হিসেবে বড় বলতে গিয়ে তিনি কিন্তু বরাবরই এই বয়সটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আমরা জানি অনুপমের পরিবার, অনুপমের বাবা মা দুজনই দারিদ্র ছিলেন, তারা দরিদ্র পরিবারের সন্তান। অনুপমের বাবা ওকালতি করে, উকিল ছিলেন। সেখানে ওকালতি করে প্রচুর পরিমাণ টাকা উপার্জন করেছেন এবং তিনি এত পরিমাণ পরিশ্রমী ছিলেন যে তিনি কখনো বিশ্রামে যেতেন না বা রেস্টে থাকতেন না। এবং মৃত্যুর মধ্য দিয়ে অনুপমের বাবা মূলত অবসর পেয়েছিলেন, এরকম ভাবে গল্পকার কিন্তু বলেছেন। তারপর আমরা দেখি যে অনুপমের বাবা মারা যাওয়ার পর অনুপমের মামা তাদের সংসারে চলে আসে এবং তাদের পরিবারের সার্বিক দেখাশোনা, সার্বিক কাজকর্ম সকল কিছু অনুপমের মামা দেখে এবং অনুপমের মাও দেখেন। অনুপমের মা যেহেতু আগে দরিদ্র ছিলেন, অনুপমের মা কিন্তু তারা তাদের যে অর্থ সম্পদ বর্তমানে রয়েছে এবং সেটা কিন্তু তার ছেলেকে কখনো বলতে দেন না বা তারা নিজেরাও ভুলেন না এবং তাদের আচরণে, কথাবার্তায়, চালচলনে সর্বদা বহিঃপ্রকাশ দেখান যে তারা অনেক বড় লোক এবং তাদের অনেক টাকা পয়সা আছে, এরকম একটা বিষয়। আবার আমরা দেখি যে অনুপমের মামা যেহেতু তাদের সংসারে সকল দায় দায়িত্ব নিয়েছে, সুতরাং অনুপম কিন্তু তেমন কোনো কাজ করে না। পরিবার সংসার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো সমস্যাও নেই এবং সে কিন্তু এই রকম ভাবেই বড় হয়েছে এবং ছোটবেলা সে কিন্তু অত্যন্ত আদরের ছিল এবং বেশি আদর পাওয়ার কারণে সে কিন্তু কাজকর্মহীন বা দক্ষতাহীন একজন মানুষে পরিণত হয় এবং যে কারণে তার পণ্ডিত মহাশয়গণ বা তার শিক্ষকরা কিন্তু তাকে বলেছে শিমুল ফুল এবং মাকাল ফল। এবং আমরা জানি শিমুল ফুল এবং মাকাল ফল দুটি গুণহীন। সেক্ষেত্রে এই দুটি জিনিসের সাথে অনুপমের তুলনা করা হয়েছে, অর্থাৎ তাকে তিরস্কার বা তাকে অবজ্ঞা, তাকে কর্মগুণহীন হিসেবে এই জিনিসগুলো তাকে বলা হয়েছে। আমরা তারপরে দেখি যে অনুপমের বিয়ের বিষয়টা আসছে। অনুপমের বিয়ের ব্যাপারে তার একটা মামার একটা মতামত ছিল। তার মামার মতামত ছিল যে অনুপমের বউ হয়ে যে আসবে তারা গরিব হতে হবে, কিন্তু অর্থদান বা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো কৃপণতা থাকবে না, এরকম একটা বিশেষ মত ছিল। অবশেষে হরিশ নামে একজন তার বন্ধু খানপুর থেকে যখন কলকাতায় আসে, এই কলকাতাতে আসলে অনুপমের পরিবারের বসবাস এবং হরিশও এখানে আসে এবং হরিশ এসে বলে যে মেয়ে যদি বলো তবে একটা খাসা মেয়ে আছে।
এইভাবে কথাটা বলা হয়েছে। তো যেহেতু অনুপম পড়াশোনা শেষ করেছে, MA পাস করেছে এবং বিস্তর পরিমাণ তার সময় এবং অনেক সময় এবং আনন্দহীন সময়ের কথা বলা আছে। যেহেতু তার এই অবসর সময়টাতে কোনো কাজ নেই, কোনো কর্ম নেই এবং একা একা থাকতে হয়, এই একা থাকার কারণে কিন্তু আমরা দেখি যে তাকে যখন বলা হলো বিয়ের কথা, তখন কিন্তু তার মনে মানে হৃদয়ে, হ্যাঁ, সকল কিছুতেই একটা নারী কেন্দ্রিক চিন্তাচার চলে আসে। এবং যেহেতু হরিশ কথাটা নিয়ে আসছে এবং সে কিন্তু বললো যে মামার কাছে কথাটা উত্থাপন করো, বলো। তো হরিশ কথা জমাইতে খুব পারদর্শী, আড্ডা জমাইতে খুব অদ্বিতীয়, সুতরাং সে আড্ডাবাজ হিসেবে কিন্তু সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। এবং হরিশ তার মামার কাছে কথাটা বলল এবং একটা সময় গিয়ে, যদিও মেয়ের বয়স 15 হয়েছিল, এই জন্য একটু আপত্তি করছিল, অবশেষে কিন্তু এই বিয়েটা, এই কথাতে কিন্তু তারা মোটামুটি সায় দেয়। এবং দেখি আমরা যে কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু বা শম্ভুনাথ সেন কিন্তু কলকাতায় আসে হরিশেরকে বিশ্বাস করে, হরিশের কথায়। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে কল্যাণীদের কিন্তু একসময় ধনী ছিল, অনেক বড়লোক ছিল এবং তাদের ধন সম্পদ ঐশ্বর্যে পরিপূর্ণতা ছিল, কিন্তু কোনো একটা ঘটনাক্রমে তারা আজকে অবস্থান ভালো নেই, যে কারণে তারা কলকাতায় থাকা হয়তো তাদের পক্ষে আগের স্ট্যাটাসে থাকা সম্ভব না, যে কারণে তারা পশ্চিমে বসবাস করে এবং সেখানে খুব সাধারণ জীবন যাপন করে। এবং কল্যাণী তার একমাত্র কন্যা। এবং যখন তাদের বিয়ের কথাবার্তা হয়, আসে এই কলকাতায় আসে এবং বিয়ের কথাবার্তা হয়, তো সেখানে আসলে যৌতুক কতটুকু দিতে হবে, কত ভরি স্বর্ণ দিতে হবে, এই বিষয়টা আসলে সেখানে তুলে আনা হয়। যখন শম্ভুনাথ বাবু কথা বলছিলেন এই অনুপমের মামার সাথে, অনুপমের মামা কিন্তু কথাবার্তা, আচরণে, চাল চলনে, সবকিছুতেই ওনাদের যে অনেক টাকা পয়সা, হ্যাঁ ওনারা অনেক ধনী, হ্যাঁ ওনারা সমাজে খুব প্রভাবশালী মানুষ, এরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শম্ভুনাথ বাবু আসলে ততটুকু রেসপন্স করেননি। তো অনুপম কিন্তু এই যে রেসপন্স না করার বিষয়টাকে সেইভাবে নিয়েছে যে বিআই যারা থাকেন তাদেরকে আসলে তেজ থাকতে নাই, সুতরাং এই যে বিয়ের যে ঠান্ডা আচরণ, সেটাকে কিন্তু সে সুন্দরভাবে গ্রহণ করেছে। অবশ্যই বিয়ে ঠিক হলো, গায়ে হলুদ হলো, গায়ে হলুদের পরে বিয়ে ঠিক হলো, গায়ে হলুদ হলো, বিয়ে ঠিক হলো। এবং এই বিয়েতে যখন যায়, খুব জাঁকজমকপূর্ণ ভাবে, খুব চমৎকার আয়োজনের মধ্য দিয়ে তারা কিন্তু বিয়েতে গিয়েছিল। বিয়েতে যাওয়ার পরে সবাই বসে, অনুপম, এবং এই বসা থেকে হঠাৎ অনুপমের মামা এসে বলল যে এই অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে ডেকে বললো যে পাশের রুমে যাওয়ার জন্য। তো এই পাশের রুমে গিয়ে তারা কি কথা হলো, একটু পরে শম্ভুনাথ বাবু অনুপমকে বললো যে বাবা, যে তোমাকে একটু এদিকে আসতে হয়। তো এদিকে আসতে হয়, তাও সে গেল। যাওয়ার পরে শম্ভুনাথ বাবু বললেন যে তোমার মামা বলছেন যে বিয়ের আগে সকল গহনা উনি পরীক্ষা করে দেখবেন, তুমি কি বলো? তোমার মামা তো মেয়ের গহনাগুলো সবকটা চেক করতে চাচ্ছেন। তো সে আচরণে, কথাবার্তা এরকম বোঝালো যে সে আসলে এই বিষয়ে কথা বলতে চায় না। তার মা একবার বললো যে সে কি বলবে, হ্যাঁ উনি যা বললেন সেটাই, এরকম। তো ঠিক হলো এবং বললো ঠিক আছে। ওই শম্ভুনাথ বাবু বললো ঠিক আছে, আপনারা থাকেন, আমি মেয়ের গহনাগুলো গা থেকে খুলে নিয়ে আসি। তো একটু পরে গামছা নিয়ে একটু গহনাগুলো তুলে নিয়ে আসলেন, খুলে নিয়ে আসলেন। এবং গহনাগুলো যখন একসাথে রাখা হলো, তখন কিন্তু এই অনুপমের মামা কিন্তু একজন স্যাকরা নিয়ে আসছে। স্যাকরা হলো যে স্বর্ণ পরীক্ষা নিরীক্ষা করে এবং যাচাই বাছাই করে বলতে পারে যে এটাতে আসলে খাঁটি সোনা নাকি নকল। তো এই স্যাকরাকে দিয়ে চেক করা হলো। স্যাকরা বললো যে এগুলো আসলে অনেক আগের দিনের মালামাল এবং এগুলোতে কোনো সমস্যা নেই, হ্যাঁ অনেক পুরনো জিনিস। তো আবার শম্ভুনাথ বাবু বললো একটা ইয়ারিং ছিল সেখানে, ইয়ারিংটা দিয়ে বললো দেখেন তো এটা ঠিক আছে কিনা। এটা পরীক্ষা করে দেখলো যে এটা বিলিতি মাল, এটাতে খুব কম পরিমাণে স্বর্ণ আছে, অর্থাৎ এটাতে ভেজাল আছে। তো এটা শম্ভুনাথ বললো যে এটা আপনার রাখিয়ে দেন। তো অনুপমের মামা কিন্তু খুব লজ্জা পেল, লাল হয়ে গেল।
লজ্জা পেয়ে। কারণ হলো তার বিয়ে আসলে তাকে অনেকটা কথা শুনিয়েছে বা ঠকিয়েছে, এরকম একটা বিষয়। তো এরকম হওয়ার পরে সোমনাথ বাবু বললো যে ঠিক আছে চলে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গিয়ে সোমনাথ বাবুকে অনুপমা মা বললো যে না, এখন তো লগ্ন, বিয়ের আগে বিয়ের আগে কিভাবে খাওয়া হবে, বলে সেটা পরে চিন্তা করা যাবে, চলেন আপনাদের খাওয়া দাওয়া করাই দিই। তো অনুপমের মামা এবং আত্মীয় স্বজন যারা গিয়েছিল তারা কিন্তু আসলে খাওয়া দাওয়া করেছে, এবং খাওয়া দাওয়া করার পরে অনুপমকে বলা হলো যে খাওয়া দাওয়া করার জন্য। তখন কিন্তু আসলে লগ্নের আগে বা বিয়ের আগে খাওয়া দাওয়ার, বরের খাওয়া দাওয়ার কোনো সুযোগ আসলে নেই। তো খাওয়া দাওয়া করবে, সে অনুপম বলল যে না, খাওয়া দাওয়া তো সম্ভব না বিয়ের আগে। তো অনুপম মামা বললো যে খাওয়া দাওয়া সম্ভব না। একটা পর্যায়ে কথাবার্তার প্রসঙ্গক্রমে এই সম্পন্ন বাবু বললেন যে ঠিক আছে আপনাদের গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। তখন অনুপমের মামা বলল যে আপনি কি ঠাট্টা করতেছেন কিনা, বললো যে না, ঠাট্টার সম্পর্কটাকে আর স্থায়ী করতে চাই না, ঠাট্টা তো আপনারা আমাকে করিয়েছেন। হ্যাঁ, যারা বলে